আমার ভিডিও যারা একবার বুঝতে পারে তারা আমার ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখে যায়। তাই আপনাকেও অনুরোধ করব জীবনে একবার হলেও আমার গল্পগুলো মনোযোগ দিয়ে বুঝার চেষ্টা করবেন। আশা করি আমার ভিডিও বুঝে গেলে আমার পরিবারের সদস্য হয়ে যাবে। আর গল্প ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওগুলো লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে না হলে হয়তো পরে খুঁজে নাও পেতে পারে। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। আমি তমাল, জয়পুরহাট থেকে 20 কিমি গভীরে এক অজপাড়া গায়ে থাকি। আমার পরিবারে আমার মা আর আমার বাস। পরিবারে আমরা দুজন ছাড়া আর কেউ নেই। বাবা করোনায় মারা যায়। গ্রামের সর্বদক্ষিণে আমাদের বাড়ি। তারপরে আর কিছুই নেই। পাহাড় জঙ্গলে ভর্তি, যেখানে কসমিনকালেও কেউ আসে না। বাড়ির সাথে লাগোয়া কয়েক বিঘা জমি থাকায় আমাদের মা ছেলের সংসার কোনোমতে চলছে। বাবা মারা যাওয়ার পর পড়াশোনা বাদ দিয়ে মার সাথে মাঝে মাঝে কৃষিকাজ করি। সবজির ক্ষেত করি বলে আমরাই যা করার করি। আর আমি একটা কাপড়ের দোকান চালাই। তো দুজনের সংসার বেশ চলছে। আমার বয়স 19 আর আম্মার 36। 6 বছরে বিয়ে হয়ে 1 বছর পরেই আমি পৃথিবীতে আসি। আম্মার গায়ের রং প্রচণ্ড ফর্সা। শুনেছি নানিও নাকি ফর্সা ছিল, তাই আম্মার এমন। আম্মার চেহারার মতোই অপরূপ সুন্দর তার মন। এমন চেহারার রূপসী নারী আর নেই আমাদের গ্রামে। আর তার সাজ পোশাকের রুচি বলে বোঝানো সম্ভব নয়। কেউ বলবে না তার 9 বছরের সন্তান আছে। 2-4, 2-5 বয়সী বিবাহিতা নারীর মতো একদম। আম্মার সাথে আমার মনের প্রচণ্ড মিল। আমায় ভীষণ ভালোবাসে আম্মা। কখনো একটু বকাও দেয়নি জীবনে। বলে আমি তার সবকিছু। যাই হোক, আসল ঘটনায় আসি। আম্মাকে নিয়ে কখনো আমার মনে খারাপ চিন্তা ছিল না। সাধারণ মা ছেলের মতোই। তবে বয়সের সাথে সাথে নিজের বয়সের চেয়ে বড় মেয়ে ও মহিলা দেখে মানুষের প্রতি মনে সম্মান ও কৌতূহল তৈরি হতে থাকে। স্কুলে পড়ার সময় কখনো ক্লাসের মেয়েদের দেখতাম না। ম্যাডাম বা আন্টিদের প্রতি মনোযোগ যেত সবসময়। তাদের কথা বলার ধরন, চলার ভঙ্গি ও ব্যক্তিত্বের প্রতি গভীর আগ্রহ তৈরি হতো। আর এখন এটা আরও বেড়ে গেছে। 9 বছরে অনেকেই বিয়ে করে, কিন্তু আমার এখনো হয়নি। তার উপর কাপড় বিক্রি করি। দোকানে মহিলাদের পোশাকই বেশি। যখন শাড়ি বা ব্লাউজ কিনতে আসে তখন তাদের ব্যক্তিত্ব ও রুচি সম্পর্কে জেনে কল্পনায় তাদের সুন্দর একটি জীবনের ছবি আঁকি। খুব সম্মানের সাথে তাদের সামনে নিজেকে উপস্থাপন করি। আর তার উপর গ্রামের একমাত্র কাপড়ের দোকান আমার বলে সবাই এখানেই আসে কেনাকাটা করতে। গ্রামের এমন কোনো মহিলা বা মেয়ে নেই যাদের রুচি বা পছন্দের ধরন আমি জানি না। ভাগ্য ভালো হলে প্রায় নতুন পোশাকের বিষয়ে কথা বলতে গিয়ে অনেকের ব্যক্তিত্ব ও পছন্দের রুচির সাথে পরিচিত হয়ে মনের আনন্দ মিটাই। এমন করে আরও বেশি খালা কাকিদের প্রতি আগ্রহ বাড়ছে। আর রাতে পড়াশোনা করতে করতে অনেক সময় ঘুমিয়ে পড়ি। এমন করেই যে একদিন আমার জীবনের মোড় ঘুরবে তা কখনো কল্পনাও করিনি। হঠাৎ এক রাতে পড়াশোনা করতে করতে ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙতেই উঠে বসি। মা ছেলে দুজন মানুষ, তাই একটা ঘর দিয়েই চলছি আমরা। আম্মা আমার বিপরীত পাশে একটা খাটে ঘুমায়। আমাদের মাঝে চাদরের বেড়া দেয়া। তো উঠে বসে দেখি পড়াশোনার টেবিলটা বইয়ে একদম তলিয়ে গেছে। পড়ার টেবিলের সাথে বিছানাও ভর্তি হয়ে গেছে বেশ খানিকটা। লুঙ্গির শুকনো অংশ দিয়ে বিছানায় ভেজাটুকু কোনোমতে মুছে টয়লেটে গেলাম। টয়লেট শেষে ঘরে ঢুকতেই হঠাৎ চোখটা আম্মার দিকে গেল। আর চোখ আটকে গেল সেদিকে। দেখি আম্মার পাশে কিছু বই খোলা পড়ে আছে, হয়তো ঘুমের আগে গল্প পড়তে পড়তে ঘুমিয়ে গেছে। ঘরের জানালা দিয়ে আসা চাঁদের আলো বইয়ের পাতায় পড়ে ঝলমল করছে। আমি তাকিয়ে থাকতে থাকতে মনে হলো বইগুলো যেন ডাকছে আমাকে। নিজের অজান্তেই আমি এগিয়ে গেলাম আর আস্তে করে একটা বই তুলে নিলাম। গল্পগুলো এত সুন্দর লাগল যে মন হারিয়ে গেল। যে মাকে কখনো ভিন্নভাবে দেখিনি সেই মায়ের পড়া বইগুলোই আজ আমার কাছে অমূল্য মনে হলো। মন ভরে গল্পের বই পড়ছি। হঠাৎ আম্মা আডমোডা ভাঙতে লাগল ঘুমের মাঝে। আমি দ্রুত নিজের বিছানায় এসে শুয়ে পড়ি।
সারা রাত শুধু আম্মার গল্প পড়া আর মায়ের কথা ভেবেই পার করলাম। ঘুমাতে পারলাম না। অনেকক্ষণ পরে চোখ বুজলাম। সকালে উঠে উঠোনে গিয়ে দেখি আম্মা গরুর দুধ দোহাচ্ছে। আগেও দেখেছি, কিন্তু আজ চোখে পড়ল আম্মার পাশে রাখা পুরনো গল্পের বই। মনে হলো যেন একটা বিজ্ঞাপনের মতো সুন্দর দৃশ্য, কাজের ফাঁকে বইয়ের প্রতি টান। আম্মার একাগ্রতা দেখে আমি অবাক হলাম। রাতে আম্মার পড়া গল্পের প্রতি আমার আগ্রহ তৈরি হলো আরও বেশি। আম্মার পিছনে দাঁড়িয়ে আমি বইয়ের মলাট দেখেই যাচ্ছি। হঠাৎ আম্মা পিছন ফিরলে চমকে গেলাম দুজনেই। আমি ভয় পেয়ে গেলাম যে হয়তো বুঝে ফেলল আমি বই দেখছিলাম। কিন্তু আম্মা মুচকি হেসে বল, কি সোনা, ঘুম ভাঙছে তোমার? বলে রাখা ভালো, আম্মা আমাকে সবসময় সোনা ডাকে আর তুমি করেই বলে। যাই হোক, আম্মার কথায় মনে হলো না যে সে বুঝেছে আমি বই দেখছিলাম। আম্মা, যাও মুখ ধুয়ে আসো, খাবার দিচ্ছি। আম্মা, আজকে গল্প শুনব। আম্মা, এই গল্প শুনবা? আমি মনে মনে বললাম, এই গল্প না, তোমার মুখে গল্প শুনব। কিন্তু বলিনি। আম্মার ডাকে সম্বিত ফিরল। আম্মা, এই গল্প মাত্র শুরু করলাম। গরম না করলে খাবা কিভাবে? আমি এভাবেই শুনব। তুমি শুনিয়ে দাও। আম্মা, আচ্ছা আসো। এই নাও পাগল ছেলে। আম্মা গল্প শোনানো শুরু করল। আম্মার মুখে তখন কাপড় দিয়ে ঢাকা বলে রাতের বইয়ের দৃশ্য পেলাম না। কিন্তু এখন যেন আম্মার পুরো দেহটাই বইয়ের ভাণ্ডার। যাই দেখি ভালো লাগে। তার হাতে ধরা বই দেখেও আমি মুগ্ধ হয়ে গেলাম। আম্মার হাতেই গল্প শুনলাম। তখন বইয়ের পাতায় দুধের ফোঁটা পড়লে আমি হাসতে হাসতে সেটা মুছে দিলাম। আম্মা মুচকি হেসে আমার চুল আউলে দিয়ে বলল, এখন যাও হাত মুখ ধোও, খাইতে দিব। আমি হাত মুখ ধুয়ে খেতে আসলাম। এসেই বলি, আজ আমাকে খাইয়ে দাও। আম্মা অবাক হয়ে বলল, আজ কি হয়েছে তোমার? আমি, কেন? খাইয়ে দিতে পারবা না? আম্মা, আমি কি তা বলছি নাকি? আমি, তাহলে এমন জিজ্ঞেস করো কেন? আম্মা, আচ্ছা বাবা, রাগ করো না, আসো খাইয়ে দেই। আম্মা খাইয়ে দিচ্ছে এমন সময় বললাম, আচ্ছা আম্মা, তুমি আমাকে ভালোবাসো? আমার এমন প্রশ্ন শুনে আম্মা এক প্রকার ভয় পেয়ে বল, কি হয়েছে তোমার? আজকে এমন কেন করতেছ? শরীর খারাপ নাকি? বলে আম্মা আমায় কপালে গালে ছুঁয়ে দেখতে লাগল জ্বর আছে কিনা। আমি, আরে কিছু হয়নি। জিজ্ঞেস করতে মন চাই। আম্মা, তুমি ছাড়া আমার জীবনে আর কেউ আছে নাকি? তোমাকে নিয়েই আমার সব। আমার প্রাণ তুমি। নিজের জীবন থেকেও তোমায় বেশি ভালোবাসি সোনা। কিন্তু হঠাৎ এসব কেন জানতে চাইতেছ? আমি, আম্মা, তুমি আব্বা মারা যাওয়ার পর থেকে আর আগের মতো নাই। সাজো না, নতুন কিছু পড়ো না। আমার এইসব ভালো লাগে না। আম্মা নিরাশ হয়ে বল, বাবারে, স্বামী মারা গেলে কোনো নারীর অস্তিত্ব থাকে না। তুমি আমার জীবনে আছো দেখে বেঁচে আছি, নইলে কবেই মরে যেতাম। আমি বাবাকে ভীষণ ভালোবাসতে, তাই না? আম্মা, সব স্ত্রী তার স্বামীকে ভালোবাসে। আমিও বাসতাম। আমি, কিন্তু আমাকে বাসনা তার প্রমাণ দিয়েই দিলে। আমার পছন্দ তুমি সেজে গুজে থাকো, কিন্তু তুমি তা করো না। তুমি খুশি থাকো, তা চাই আমি। তুমি আবার নতুন করে জীবনটা শুরু করো, সুখের সংসার করো, তাহলে জীবনটা ভালো কাটবে। কেন এসব বললাম নিজেও জানি না। মনে এলো আর বলে দিলাম। আমার কথা শেষ হতে না হতেই ঠাস করে একটা চট পড়ল আমার গালে। আমি ব্যথার চেয়ে অবাক হয়েছি। আমার জ্ঞান হবার পর কখনো আমাকে কেউ মারেনি। মা তো দূরে থাক, কখনো চোখ রাঙিয়ে কথাও বলে না। কিন্তু আজ এতই রাগ হলো যে মার খেলাম। আম্মার চোখ লাল হয়ে আছে। কাঁদতে কাঁদতে বলল, নিজের বাবা মরে গেছে বলে মাকে অন্যের কাছে বিয়ে দিতে চাও? বোঝা হয়ে গেছি আমি, তাই না? আমাকে খাওয়াতে পড়াতে কষ্ট হচ্ছে। আমি চলে যাব, চিন্তা করো না। বলেই উঠে চলে গেল আম্মা ও নিজের বিছানায় শুয়ে কাঁদতে লাগল। আমি উঠে তার কাছে গিয়ে হাজারো বার বোঝানোর চেষ্টা করলাম।
কিন্তু আমার কোনো কথাই শুনল না। আম্মা, এখন আমার চোখের সামনে থেকে যাও। আমি আম্মার কথায় ভয় পেয়ে যাই ও ঠান্ডা করতে বের হয়ে যাই দোকানের উদ্দেশ্যে। রাতেও কথা বলল না, যে যার মতো শুয়ে পড়ি। হঠাৎ ঘুমের মধ্যে গল্পের বইয়ের নরম ছোঁয়া পেয়ে উঠে পড়ি। দেখি আম্মা আমার সামনে বিছানায় বসে। উঠে আমি সামনে বসতেই আম্মা চোখ জ্বলজ্বলে করে আমার গালে হাত বুলিয়ে বল, ব্যথা করছে তাই না? আমাকে মাফ করে দাও আম্মা। আর কখনো বলবো না এসব। তুমি আমার কাছে মোটেও বোঝা না। আমি ভেবেছি হয়তো তোমার ভালো হবে, কিন্তু তুমি কষ্ট পাবে জানতাম না। আমায় মাফ করে দাও। আম্মার সাথে সাথে আমায় বুকে টেনে নিল ও বল, সোনারে, আমি তোমায় ভীষণ ভালোবাসি। তোমায় ছেড়ে কারো সংসারে গিয়ে নিজের সুখ চাই না। তোমার বাবার পরে তুমিই আমার একমাত্র সম্বল। আর কখনো এমন বলো না সোনা। আমি আর কখনো বলবো না আম্মা। আমার উপর আর রাগ করে থেকো না। আম্মা আমায় আরো জড়িয়ে ধরল বুকে। এবার মনের কষ্ট ও ভয় দূর হলে আমি মায়ের ভালোবাসার উপর আবার আকৃষ্ট হলাম। বইয়ের নরম ছোঁয়া আমায় শান্ত করল। মনে হলো মায়ের গল্পই আমার জীবনের সবচেয়ে বড় উপহার। কিছুক্ষণ গল্প করে আম্মা শুয়ে পড়ল বিছানায় গিয়ে। পরদিন বিকালে বাড়ি ফিরেই আমি চমকে উঠলাম। আম্মার পরনে একটা সবুজ শাড়ি আর হলুদ ব্লাউজ পরায় চমৎকার মানিয়েছে। একদম প্রাণবন্ত লাগছে। আমায় দেখে মুচকি হেসে বলল, এখন ঠিক আছে তো? তুমি সত্যি আমার জন্য নতুন শাড়ি পরেছ? আম্মা, নইলে কি অন্য কেউ আছে আমার? আমি খুশিতে আম্মাকে জড়িয়ে ধরি। আম্মাও সাড়া দিল। আম্মা, তুমি আমার বুকের ধন। তোমার খুশি আমার খুশি। তুমি নতুন নতুন সাজবে তা আমার খুব ভালো লাগে। আমি বুঝেছি। তোমাকে এখন সুন্দরী একটি গল্প শুনিয়ে দিতে হবে।